প্রাইমারি টেট, প্রাইমারি টেট 2024 এনভায়রনমেন্টাল সায়েন্স বা ENVS, এটার মধ্যে কি কি পার্ট আছে তোমরা একটু লিখে নাও। এটা তোমাদের কিন্তু এইখানের মধ্যে আমি দিয়ে দেবো। দেখো প্রথমে যে পার্টটা আছে, প্রথমে তোমাদের যে পার্টটা আছে, প্রথমে তোমাদের যে পার্টটা আছে প্রথমে হচ্ছে কন্টেন্টের পার্ট। প্রথমে এখানে লিখে নাও কন্টেন্ট এ। প্রথমে দেখো এখানে এ, এখানে লেখো বিষয়বস্তু বা কন্টেন্ট, বিষয়বস্তু, পাশে লিখে নাও কন্টেন্ট, CONTENT, কন্টেন্ট। এই বিষয়বস্তু কন্টেন্ট পার্টে তোমাদের কি কি পড়তে হবে। দেখো গতবারে 2023 সালে টেটে তোমরা প্রত্যেকেই কেউ না কেউ, বেশিরভাগই হয়তো স্টুডেন্ট বলছে যে স্যার আমাদের EVS সাবজেক্টের কোশ্চেনগুলো খুব ঘুরিয়ে এসেছে, খুব কঠিন লেগেছে। তোমাদের মধ্যে কেউ এমন আছো যে পেপারটা খুব কঠিন লেগেছে, ENVS এর যে 30 মার্কের যে প্রশ্নগুলো হয়েছিল? আচ্ছা, একটুকু প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা, তোমরা একটা জিনিসও তোমরা দেখোনি কিংবা জানো না, আমি তোমাদেরকে এই জিনিসটা বলে রাখছি। তোমাদের পরিবেশের যে প্রশ্নগুলো হয়েছিল সেই প্রশ্নটা কিন্তু পুরোপুরি কপি পেস্ট হয়েছিল। তোমাদেরকে আমি বলে রাখলাম, কপি পেস্ট হয়েছিল মানে হচ্ছে যে রাজস্থান এবং কেরল যে প্রতি বছর যে টেট নেয়, প্রতি বছর বছর, আমি রাজস্থান এবং কেরলের দুটো ইয়ারের পরীক্ষার প্রশ্নপত্র করিয়েছিলাম শেষ 5 দিনের জন্য। তো সেখান থেকে হবু 10টা প্রশ্ন কমন। তো ওরা টেটের প্রশ্নগুলো কোথা থেকে নেয় এটুকু প্রশ্ন জানার থাকে। ওরা প্রশ্নগুলো নেয় ক্লাস 5-এর পরিবেশ বিজ্ঞান, ক্লাস 6-এর ভূগোল, ক্লাস 7-এর বিজ্ঞান। দেখবে সেখানে দেখবে প্রশ্নগুলো দেখবে মিক্সড ছিল। দেখবে মানে ভূগোল থেকেও প্রশ্ন ছিল, বিজ্ঞান থেকেও প্রশ্ন ছিল, তারপর জেনারেল নলেজ থেকেও প্রশ্ন ছিল, এবং গত 2022 সালে টেটেও দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও প্রশ্ন দিয়ে দিয়েছে। তোমরা ভালো করে লক্ষ্য করেছো কিনা আমি জানি না, প্রশ্নগুলো যখন তোমাদেরকে প্র্যাকটিস করাবো তখন তোমরা দেখবে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও প্রশ্ন দিয়েছে। সে একটা ঘূর্ণিঝড়ের তোমাদের দেখবে একটা প্রশ্ন ছিল দেখবে। হ্যাঁ, ওই প্রশ্নটা তোমাদের জীব বৈচিত্র্য থেকে দিয়েছিল। ওটা কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল অ্যাওয়ারনেস এর কোনো প্রশ্ন না, ওটা জীব বৈচিত্র্য থেকে দিয়েছিল। বায়োডাইভার্সিটি একটা পার্ট আছে তোমাদের, ওইটাও পড়ানো হবে, ওইখান থেকেও তোমরা প্রশ্ন পাবে। তো আজকে আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে, হ্যাঁ বলো। হ্যাঁ, কোন প্রশ্নটা গো, একটু আরেকবার বলো, তুমি যেটা বলতে চাইছো। হ্যাঁ 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 হ্যাঁ, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিয়েছিল। ঠিক 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 ঠিক। তো কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলোও তোমাদেরকে করাবো। আর প্রাইমারি টেটের যে প্রশ্নগুলো পড়বে, কেরল, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, এই প্রশ্নগুলো তোমাদেরকে করাবো। আমি কোনোটাই বাদ রাখবো না এবার 2024 সালে টেট পরীক্ষার জন্য। তো যেটা আমাদের মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে আজকে তোমাদেরকে কন্টেন্ট যে পার্টগুলো আমি পরপর পড়াবো সেগুলো একটু খাতাতে লিখে নাও, নোট ডাউন করে নাও। এটাও এর পিডিএফ তোমরা পেয়ে যাবে, এর সাথে পিডিএফ পেয়ে যাবে। চলো প্রথম 1 নাম্বার, 1 নাম্বারে লেখো প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। আমার সাথে সাথে লিখে নাও প্রত্যেকে, প্রাকৃতিক, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ, সামাজিক পরিবেশ। আমরা কিন্তু এগুলো একদম ডিটেলস পড়বো প্রতিটি ক্লাসে ক্লাসে। 2 নম্বর, ভারত ও পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান। ভারত
ও পশ্চিমবঙ্গের, ভারত ও পশ্চিমবঙ্গের, লেখা বুঝতে না পারলে সবাই বলবে একটু, ভৌগোলিক অবস্থান। এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় কন্টেন্ট। 3 নাম্বার লেখো পরিবেশ সম্পর্কিত ঐতিহাসিক ঘটনা। তাহলে এখানে লিখে নাও ঐতিহাসিক, ঐতিহাসিক মুভমেন্ট, ঐতিহাসিক মুভমেন্ট বা ঘটনা কি সম্পর্কে? পরিবেশ সম্পর্কে, পরিবেশ সম্পর্কে। হয়েছে? 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে খাদ্য, বাসস্থান, পোশাক, ভ্রমণ। গত বছর এখান থেকে প্রশ্ন পড়েছিল 2024 সালে টেটে। খাদ্য, তারপরে কি আছে? বাসস্থান, খাদ্য, বাসস্থান, পোশাক, পোশাক আর ভ্রমণ। এখান থেকেও প্রশ্ন তোমাদের পরীক্ষায় পড়বে। তারপর 6 নম্বর দিয়ে লেখো, এটুকু সবারই লেখা হয়েছে 4 নম্বর পর্যন্ত প্রত্যেকে? আচ্ছা, 6 নম্বর, 6 নম্বর দিয়ে লেখো, হ্যাঁ 5 নাম্বার, সরি 5 নাম্বার দিয়ে লেখো বাস্তু সংস্থান এবং বাস্তুতন্ত্র ও খাদ্য শৃঙ্খল। তাহলে বাস্তু সংস্থান, বাস্তু সংস্থান, বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্র ও খাদ্য শৃঙ্খল, খাদ্য শৃঙ্খল। লেখা হয়েছে? এটুকু লেখা হয়েছে? 5 নাম্বার, 5 নাম্বার লেখা হয়েছে তো? আচ্ছা আচ্ছা, উপরটা মুছবো, উপরটা মুছবো, উপরটা আবার নিচের দিকে কিন্তু কোনো জায়গা নেই, সেজন্য তোমাকে বললাম। আমি এটা পিডিএফ দিয়ে দেবো তোমাদেরকে, প্রিন্ট আউট পিডিএফ দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে যেহেতু পড়াবো সেহেতু একটু লিখে নিই আমি, একটু মুছে দিচ্ছি আমি উপরেরটা। উপরেরটা মুছে দিচ্ছি। দেখো 6 নম্বর, বায়ুমণ্ডল, ভূমি এবং জল। এটা ক্লাস 7 থেকে প্রশ্নগুলো পড়বে। বায়ুমণ্ডল, ভূমি ও জল, ভূমি ও জল, বায়ুমণ্ডল, ভূমি ও জল, এইটা আমাদেরকে পড়তে হবে ক্লাস 7 এর বই, পরিবেশে যে বইটা আছে তোমরা সেগুলো, আমি একটা কাজ করব যে তোমাদেরকে সেই বইগুলো পিডিএফ দিয়ে দিলে হবে। ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত যদি বইগুলো আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিই এবং পরীক্ষার কিছু মাস আগে যদি সেখান থেকে যদি আমি সেই প্রশ্নগুলো বানিয়ে তোমাদেরকে যদি পিডিএফ আকারে দিয়ে দিই, এটা হবে? প্রত্যেকে রাজি আছো? তাহলে তোমরা এই কিছু মাস বইগুলো পড়ে নেবে। তাহলে তোমরা এই বইগুলো পড়ে নেবে এবং বইগুলো পড়তে পড়তে তোমরা সেই কোশ্চেন গুলো পেয়ে যাবে ক্লাস করার সময় সময়, তাহলে তোমরা সেগুলো রিভাইজ হয়ে যাবে। ওকে? 7 নাম্বার পরিবেশ দূষণ, পরিবেশ দূষণ। 8 নাম্বার, 8 নাম্বার হচ্ছে উদ্ভিদ, প্রাণী ও জীব বৈচিত্র্য। তাহলে জীব বৈচিত্র্য লিখে রাখো, জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। 9 নম্বর প্রাকৃতিক সম্পদ, 9 নম্বর হচ্ছে প্রাকৃতিক সম্পদ। পরেরটা মুছছি কিন্তু।
এইগুলো মুছে দিচ্ছি। তোমরা হয়তো লিখে নিয়েছো, কিংবা যারা হয়তো লিখতে পারোনি চিন্তা নেই, আমি কিন্তু ক্লাসের শেষে সিলেবাসটাও দিয়ে দেবো। 10 নম্বর হচ্ছে পরিবার ও বন্ধু। পরিবার ও বন্ধু। 11 নম্বর হচ্ছে বর্জ্য পদার্থ ও বর্জ্য বস্তুর ব্যবস্থাপনা। বর্জ্য পদার্থ ও বর্জ্য বস্তুর কি আছে, ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা। 12 নম্বর হচ্ছে পরিবেশগত সমস্যা সমূহ। পরিবেশগত সমস্যা সমূহ। এটুকু লেখা হয়েছে প্রত্যেকের 12 নম্বর পর্যন্ত। ওকে, লেখা হয়নি এখনো? লেখা হয়েছে না? আচ্ছা, 13 নম্বর লেখো পরিবেশ ও স্বাস্থ্য। পরিবেশ ও স্বাস্থ্য। 14 নম্বর হচ্ছে মানবিক দক্ষতা এবং প্রচেষ্টা। মানবিক দক্ষতা এবং প্রচেষ্টা। এটা হচ্ছে তোমাদের টোটাল কন্টেন্টের পার্ট। প্যাডাগজির পার্ট এখন আমি তোমাদেরকে পড়াবো না, আগে কন্টেন্টটা কমপ্লিট করব, তারপর আমরা প্যাডাগজি পার্টটা কমপ্লিট করব। কি এটা সবাই রাজি তো? এটা প্রত্যেকে রাজি তো? আগে কন্টেন্টটাকে আমাকে শেষ করতে হবে। দেখো, পেডাগজি পার্ট থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় পড়বে তোমরা প্রত্যেকেই কম বেশি পারবে, সবাই পারবে, কারণ প্রশ্নগুলো ইজি থাকে। কিন্তু তোমাদের সব থেকে বেশি কঠিন হয়ে দাঁড়ায় যে কন্টেন্ট পার্টের পরিবেশ থেকে কোন প্রশ্ন কোন জায়গা থেকে দেবে, এটা কিন্তু কেউ জানে না। তো আমি এবারে একটা জিনিস করেছি যে প্রথমে কন্টেন্ট পার্টের প্রশ্নগুলো কমপ্লিট করব, মানে প্রশ্নের সিলেবাস যা কিছু আছে হয়তো সেগুলো কমপ্লিট করব। এরপরে কি করব, ক্লাস 7, 5, 8 এবং 3, 4 যে বইগুলো আছে সেখান থেকে প্রশ্নগুলো তোমাদেরকে করিয়ে দেবো। করিয়ে দেওয়ার পর রাজস্থান, তারপর মধ্যপ্রদেশ, এই টেটের প্রশ্নগুলোও করিয়ে দেবো। তোমরা যদি প্রশ্নগুলো চাও আমি পিডিএফ আকারেও দিয়ে দেবো, বলতে গেলে একদম বাংলা ভার্সনে। এবং এইগুলো করানোর পরে আমরা পেডাগজি যে কটা দিন সময় থাকবে আমরা পেডাগজি প্রশ্নগুলো প্র্যাকটিসের মাধ্যমে সেই সিলেবাসটা কমপ্লিট করে নেবো। তাহলে কি হবে, তোমরা পেডাগজি থেকেও একটা প্রশ্ন হয়তো পরীক্ষায় ছাড়বে না, এবং কন্টেন্ট থেকে যা প্রশ্ন পড়বে তোমরা সেগুলো করে আসবে। পরিবেশ মানে শুধু পরিবেশের এই কন্টেন্ট যেগুলো লেখালাম এইগুলো থেকে যে প্রশ্ন পড়বে এমনটা কিন্তু কোনো কিছু নয়। এখানের মধ্যে আমাদেরকে ভূগোল পড়তে হবে, বিজ্ঞান পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, ক্লাস 7, 8, 6, 5, 4 এর বইগুলো পড়তে হবে। তো আমি টোটাল একটা কম্প্যাক্টের মাধ্যমে তোমাদের কিন্তু এগুলো আমি বোঝানোর চেষ্টা করব। তাতে আমরা সময় করে চলবো, বলতে গেলে এখন হয়তো হাতে প্রায় আমাদের 2-3 মাস সময় আছে। তো আশা করছি 2-3 মাসের মধ্যেই তোমাদের পরিবেশের একটা সুন্দর ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে 2024-এর জন্য। প্রত্যেকে বুঝতে পেরেছো? আজকে আমরা যেটা পড়বো, তোমাদেরকে যেটা আজকে আমরা পড়াবো সেটা হচ্ছে 11 নম্বর যে টপিকটা আমি লিখেছি। দেখো, প্রত্যেকে হয়তো দেখতে পাচ্ছ কিংবা তোমরা খাতাতেও লিখে নিয়েছো। এই 11 নম্বর টপিকটা তোমাদেরকে আজকে আমি পড়াবো। এই টপিকটার নাম দেখো ওখানে দিয়ে দিয়েছি, বর্জ্য পদার্থ ও বর্জ্য বস্তুর ব্যবস্থাপনা। এই টপিকটা তোমাদের কিন্তু আজকে আমি পড়াবো। কি বোঝা গেল না যায়নি? আচ্ছা, এটা এটা কিন্তু তোমাদের কাছে পড়াবো, চলো।
দেখো, বর্জ্যবস্তুর ব্যবস্থার মধ্যে একটা রিলেটেড টপিক হচ্ছে জৈব ও অজৈব পরিবেশ ও সামাজিক পরিবেশ। এই পার্টটা থেকে প্রশ্ন তোমরা পরীক্ষায়, আমি বলে রাখছি, এখান থেকে তোমরা একটা থেকে দুটো প্রশ্ন কমন পাবে। আজকের এই ক্লাসে ভালো করে মনোযোগ সহকারে সবাই ক্লাসটা করো, এখান থেকে একটা থেকে দুটো প্রশ্ন তোমরা কমন পাবে। এই ক্লাসটা থেকে তোমরা কিন্তু প্রত্যেকেই এক থেকে দুটো প্রশ্ন এই 2024 সালে টেটের জন্য কিন্তু কমন থাকবে। তো আজকে আমরা এটা পড়বো, বর্জ্যবস্তু ব্যবস্থাপনার একটা পার্ট বলতে পারো জৈব এবং অজৈব পরিবেশ। কারণ ওটাকে জানতে গেলে আমাদের কিন্তু বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল এনভায়রনমেন্ট সম্পর্কে কিন্তু আমাদের কিন্তু জানতে হবে। তার মানে এটা যেটা ইউনিট তোমরা ধরতে পারো, ইউনিটে যে প্রথমে যেটা লেখালাম, কি লেখালাম প্রথমে বলো তো? প্রথমে যে ইউনিটে লেখালাম সেই ইউনিটটার নাম কি লেখালাম? প্রাকৃতিক, হ্যাঁ, প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ। ওটা তো তোমরা কিন্তু আন্ডারলাইন করে দেবো আজকে। তাহলে আজকে আমরা ইউনিট 1টা পড়ছি। কার আন্ডারে? বর্জ্য ও বর্জ্যবস্তুর ব্যবস্থাপনার আন্ডারে আমরা ইউনিট 1টা আজকে কমপ্লিট করে নেবো। তাহলে এই ইউনিটে যখন আমরা যাব, এটাকে আমরা আর করবো না, একটা পড়াতে আমার দুটো পড়া হয়ে গেল। কি ক্লিয়ারলি বুঝতে পারলে প্রত্যেকে? ঠিক, চলো প্রত্যেকে মনোযোগ সহকারে ক্লাসটা ভালোভাবে বুঝবে। প্রশ্ন যা কিছু জিজ্ঞাসা থাকবে আমার কিন্তু সঙ্গে সঙ্গে করার চেষ্টা করবে। স্যার এটা বুঝতে পারলাম না, বলে দেন। আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে ক্লাসটা। দেখো, প্রথমে তোমাদের কাছ থেকে আমি একটা জিনিস জেনে নেব, সবারই কাছ থেকে। সেটা হচ্ছে এই যে ইনভায়রনমেন্ট, এই ইনভায়রনমেন্ট নামটা তোমরা হয়তো প্রত্যেকেই শুনেছো। এই ইনভায়রনমেন্ট কথাটি কোথা থেকে এসেছে? ইনভায়রনমেন্ট কথাটি কোথা থেকে এসেছে? দেখো এখানে আমি লিখিয়ে দিয়েছি, দেখো পরীক্ষায় কিন্তু এটাও পড়ে যে ইনভায়রনমেন্ট কথাটি এসেছে কোন বিদেশি শব্দ থেকে। হয়তো সেখানে তোমাদের অপশনে দিয়ে দিল ল্যাটিন, ফ্রান্স, ইটালি, তারপর গ্রিক। তাহলে পরীক্ষার সময় আমাদের কনফিউজ হয়ে যায়, আমরা ডিটেলস পড়ি না, আমরা হয়তো এমসিকিউটার উপর ভরসা করে পরীক্ষা দিতে যাই, হয়তো আমরা পারি না। তাহলে আজকে তোমরা জেনে নাও যে ইনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ, এই পরিবেশ কথাটি এসেছে ফ্রান্স শব্দ থেকে। ইনভায়রন থেকে, যার অর্থ সারাউন্ডিং বা চারিপাশ। অর্থাৎ পরিবেশ বলতে আমরা কি বুঝি? পরিবেশ বলতে আমরা বুঝি যে, বলো প্রত্যেকে কি বুঝি পরিবেশ বলতে? যে আমাদের চারপাশে গড়ে ওঠা প্রাকৃতিক ও জীবমণ্ডলীয় প্রণালীকে বোঝায়। তাহলে প্রাকৃতিক এবং জীবমণ্ডলীয় প্রণালী বলতে আমরা কি বুঝি? প্রাকৃতিক বলতে আমরা কোনগুলো বুঝি বলতো? আমাদের পরিবেশের প্রাকৃতিক সম্পদ কোনগুলো? গাছপালা, হ্যাঁ, মানে যেগুলো মনুষ্য সৃষ্টর কোনো সৃষ্টি নয়, অর্থাৎ গাছপালা, তারপর হচ্ছে এই যে নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, খনিজ সম্পদ, যতগুলো আমরা হয়তো দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে, সবগুলোই কিন্তু প্রাকৃতিক পরিবেশের মধ্যে অন্তর্গত। তাহলে তোমাদের যদি বলা হয়, তোমাদের যদি ইন্টারভিউতে যদি প্রশ্ন যদি জিজ্ঞাসা করে, আচ্ছা বলুন তো প্রাকৃতিক সম্পদ বলতে আমরা কোন উপাদানগুলোকে বুঝি, তোমরা বলে নেবে যে যেগুলো মনুষ্য সৃষ্টের কারণের মাধ্যমে গড়ে ওঠে না, অর্থাৎ আমাদের চারপাশে যে সম্পদগুলো প্রাকৃতিক অবস্থায় পাওয়া যায়, অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদ, খনিজ সম্পদ, নদ নদী, তাই তো, এইগুলোকে আমরা একত্রেই বলছি প্রাকৃতিক সম্পদ। এবার তোমাদের পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে আচ্ছা বলতো যে পরিবেশ বলতে আমরা কি বুঝি? তাহলে আমরা যদি পরিবেশটা যদি সহজে বলে দিই যে আমাদের চারপাশে মধ্যে গড়ে ওঠা বিভিন্ন প্রাকৃতিক ও জীবমণ্ডলীয় প্রণালীকে আমরা পরিবেশ বলি, তাহলে এটা তো তখন বললে হবে না, তোমাকে সেটা বুঝিয়ে বলতে হবে। তা তোমরা বুঝিয়ে কিভাবে বলবে? দেখো এখানে বিভিন্ন কিন্তু সংজ্ঞা কিন্তু দিয়ে দিয়েছে। ইউনাইটেড নেশন বা এনভায়রনমেন্ট সালটা মনে রাখবে 1976, এর দেওয়া সংজ্ঞা অনুসারে তুমি এই সংজ্ঞাটাও বলতে পারো। তুমি যখন যে সংজ্ঞাটা বলবে
তখন সংজ্ঞার সঙ্গে যদি বলে যে আচ্ছা বলুন তো এই সংজ্ঞাটা কোন ন্যাশনে লেখা ছিল, তখন তোমরা ডাইরেক্ট বলে নেবে যে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1976। তাহলে এখান থেকে আমরা দুটো প্রশ্ন পেয়ে গেলাম। কি কি প্রশ্ন পেলাম? এনভায়রনমেন্ট কথাটি এসেছে কোন শব্দ থেকে, তখন তোমরা বলবে ফ্রান্স। ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট কত সালে প্রতিষ্ঠিত হয়, 1976। দুটো প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা কিন্তু খাতায় লিখে নিতে পারো। অর্থাৎ পরিবেশ বলতে পরস্পর ক্রিয়াশীল উপাদানগুলির মাধ্যমে গড়ে ওঠা সেই প্রাকৃতিক ও জীবমণ্ডলীয় প্রণালীকে বোঝায়। অর্থাৎ এই যে আমরা পরস্পরের সাথে আমরা পৃথিবীতে বসবাস করছি, অর্থাৎ কোনো উপাদান ছাড়া আমরা কিন্তু এককভাবে কিন্তু আমরা এই পরিবেশে কিন্তু বাঁচবো না। আমাদের বাঁচতে গেলে পরস্পরের সহযোগিতা দরকার হয়। তুমি কখনো একা পৃথিবীতে বেঁচে থাকবে না। কেন? কারণ তুমি একা পৃথিবীতে বাঁচার মতো তোমার যে একটা নিজস্ব যে একটা শক্তি সত্তা, সেটা তুমি পাবে না। তোমার মধ্যে যেটা ইনভলভ যে পাওয়ার যে একটা ক্ষমতা, যে এই কাজটা করব, ওই কাজটা করব, সকাল থেকে হয়তো ভালোভাবে পড়াশোনা করব, এই যে মনোভাব, এই মনোভাবটা তোমার কিছুদিনের মধ্যে কিন্তু নষ্ট হয়ে যাবে। তা তোমাকে কি চাই? তোমাকে চাই মনোবল সক্রিয় করার জন্য পরস্পরের সহযোগিতা। সেটা তোমার পিতামাতা হতে পারে, সেটা তোমার স্কুলের শিক্ষক শিক্ষিকা মহাশয় হতে পারে। তাহলে অর্থাৎ পরস্পর ক্রিয়াশীল উপাদানগুলির মাধ্যমে গড়ে ওঠা প্রাকৃতিক ও জীবমণ্ডলীয় প্রণালীকে বোঝায়, যার মধ্যে কি থাকবে, আমি একটু আগেই বললাম, মানুষ থাকবে ও অন্যান্য সজীব উপাদানগুলি বেঁচে থাকবে। এবং এইগুলোর সাথে বসবাস তুমি যখন করবে, তখন তুমি এগুলোকে একত্রে কি বলবে, পরিবেশ বলবে। এটুকু কারোর অসুবিধা আছে যেটুকু পড়ালাম তার মধ্যে থেকে? আচ্ছা, নেক্সট নেক্সট দেখো, বিভিন্ন মনোবৈজ্ঞানিক সংজ্ঞা দিয়েছেন। একটু আগেই পড়লাম যে ইউনাইটেড নেশন একটা সংস্থা। এবার দিয়েছেন আনস। আনস এর নাম আমরা প্রত্যেকেই শুনেছি। আনস কি বলেছেন দেখো, জীব, উদ্ভিদ বা প্রাণী। অর্থাৎ জীব হতে পারে, উদ্ভিদ হতে পারে এবং প্রাণীও হতে পারে। প্রাণী বলতে আমরা বুঝি যে জীবগোষ্ঠী সমূহ তাদের জীবনচক্রের যে কোনো সময়ে যে সমস্ত জৈব এবং অজৈব কারণগুলির দ্বারা প্রভাবিত হয়, সেই কারণগুলির সমষ্টিকে আমরা পরিবেশ বলি। তাহলে এই জৈব সম্পদ, অজৈব সম্পদ, এগুলো তো আমরা পড়বই। তখন তোমরা বলবে স্যার জৈব সম্পদ কোনগুলো, অজৈব সম্পদ কোনগুলো, এগুলো তো স্যার বুঝতে পারছি না। তাহলে জৈব সম্পদ কোনগুলো বলো তো? তোমাদের কাছ থেকে আমি একটু জানতে চাই, জৈব সম্পদ কোনগুলো আর অজৈব সম্পদ কোনগুলো? বলো, যে কোনো একজন বলে থাকো, ভুল বলো, অসুবিধা নেই। আমাদের পরিবেশের জৈব সম্পদ কোনগুলো আর অজৈব সম্পদ কোনগুলো? কারেক্ট, কারেক্ট একদম। কার্বোহাইড্রেট, ফ্যাট, কারেক্ট, হ্যাঁ। যেগুলো আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি, সূর্যালো, বৃষ্টিপাত, তাই তো, মৃত্তিকা, তারপর শিলামণ্ডল, এগুলো হচ্ছে অজৈব সম্পদ। আর জৈব সম্পদ কোনগুলো? যেগুলো আমাদের কি বলবো, যে মানে বেঁচে থাকার রস প্রকৃতির যোগান দেয়। অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, বিভিন্ন খনিজ দ্রব্য, এইগুলোকে আমরা একত্রে বলছি জৈব সম্পদ। এগুলো পড়বো আমরা। তো তোমাদের মনে রাখতে হবে যে আনসের মতে জীব, উদ্ভিদ বা প্রাণী কি বলছে, যে জীবন চক্রের সময়ে যখন জৈব এবং অজৈব কারণগুলির দ্বারা প্রভাবিত হয়। অর্থাৎ আমরা কি করছি, যে পৃথিবীতে আমরা যখন বেঁচে থাকছি, তখন দেখবে আমাদের জৈব সম্পদও প্রয়োজন পড়ছে এবং অজৈব সম্পদগুলো প্রয়োজন পড়ছে। অর্থাৎ কোনো কিছু না ছাড়া আমরা কিন্তু প্রকৃতিতে বেঁচে থাকবো না। অর্থাৎ এইগুলোকেই নিয়ে কিন্তু আমরা কি বলি, পরিবেশ। তাহলে এটাও তোমরা, এই সংজ্ঞাটাও তোমরা বলতে পারো পরীক্ষার সময়, কিংবা ইন্টারভিউতে তোমরা যখন প্রশ্ন জিজ্ঞাসা করবে এটাও বলতে পারো, কিংবা তোমরা এটাও বলতে পারো। কিন্তু বলার সময় তোমরা উল্লেখিত করে দেবে যে ইউনাইটেড নেশনের মতে পরিবেশ বলতে আমরা এগুলোকে বুঝি, আনসের মতে পরিবেশ বলতে আমরা
এই জৈব এবং অজৈব কারণগুলির দ্বারা যখন জীবন চক্রের সমস্ত কারণগুলিকে প্রভাবিত হবে, সেই কারণগুলির সমষ্টিকে আমরা একত্রে কি বলি? পরিবেশ বলি। ওকে, নেক্সট। অন্যদিকে মনোবৈজ্ঞানিক বর্নিং, লংফিল্ড অ্যান্ড ওয়েল্ট 1961 এর মতে এরা তিনজন মনোবৈজ্ঞানিক একই যুক্তি দিয়েছেন। কি যুক্তি দিয়েছেন? জিন ব্যতীত ব্যক্তির ওপর যা কিছু প্রভাব দেখা যায় তাই হলো পরিবেশ। জিন ব্যতীত ব্যক্তির ওপর মানে হচ্ছে যে জাতীয়তা বোধ মুছে ফেলা যায়, অর্থাৎ আমাদের মানবমণ্ডলের মধ্যে কিছু কিছু প্রভাব দেখা যায়, সেগুলো কিন্তু অনেকটা জৈব এবং অজৈব কারণগুলির দ্বারা প্রভাবিত হয় না, সেটাকেও আমরা পরিবেশ বলতে পারি। তুমি যদি ভাবো যে স্যার জৈব এবং অজৈব সম্পদগুলো ছাড়া কি আমরা বাঁচবো না? ধরো তোমাকে দেওয়া হলো যে অজৈব সম্পদ দেওয়া হলো কিছু, আর কিছু জৈব সম্পদ দেওয়া হলো, তুমি বলো তুমি কি বাঁচবে না বাঁচবে না? বলো। দেখো তোমাকে কার্বোহাইড্রেট রেখেছি কিছু তোমার মিনারেলস এর মধ্যে, এবং তুমি যেটা বললে যে সূর্যালোক রেখেছি এবং বায়ুমণ্ডল রেখেছি, আর কিচ্ছু কিন্তু রাখিনি নিজের চাহিদা, যে জৈবিক যে চাহিদা থাকে আমাদের মধ্যে। তো একটা মানুষ পৃথিবীতে বাঁচবে না বাঁচবে না? অল্প কিছুতে বাঁচা সম্ভব মানে আমি এটা বলতে চাইছি না, আমাদের সবগুলোই লাগবে, কিন্তু কোনোটা বেশি কোনোটা কম। হয়তো তোমাকে কিছুটা পরিমাণে হয়তো মিনারেলস দেওয়া হচ্ছে, কিছুটা কার্বোহাইড্রেট দেওয়া হচ্ছে, মানে আমি এটা বলতে চাইছি না যে তুমি সবকিছু থেকে যাতে বিরত থাকো। মানে কিছু কিছু যদি দেওয়া হয় একটা মানুষকে, হয়তো সে কিছু মাস পর্যন্ত সে বেঁচে থাকবে না থাকবে না পৃথিবীতে, এই এই প্রশ্নটা আমি তোমাদের কাছে বলতে চাইছি। হ্যাঁ, ভাবে বড় হয়ে উঠবে না, এই প্রশ্নটাই তোমাদের কাছে আমি জানতে চাইছি। তার মানে এটা আমি বলতে চাইলাম যে সে হয়তো কিছু নির্দিষ্ট সময়ের জন্য বেঁচে থাকলো, কিন্তু অন্যদিকে যে সমস্ত প্রভাবগুলো হয়তো দেখা যায়, অর্থাৎ তুমি যখনই কোনো কিছু জীবন শুরু করবে, সেটা ব্যক্তির ওপর হতে পারে এবং বাইরের কোনো কিছু সক্রিয় প্রভাব দ্বারাও হতে পারে, এই দুটোকে মিক্সড করেও কিন্তু আমরা কিন্তু পরিবেশের সংজ্ঞাটা কিন্তু বলতে পারি। তো এই সংজ্ঞাটা বলেছেন বর্নিং, লংফিল্ড অ্যান্ড ওয়েল্ট, এটুকু মনে রাখবে। তাহলে এদের মতের সংজ্ঞাটা কি হবে? যে জিন ব্যতীত জীবন শুরু হওয়ার পর ব্যক্তির ওপর বাইরের যা কিছু সক্রিয় তাই হলো পরিবেশ। বলো, এটুকুর মধ্যে কাউরি অসুবিধা আছে না নেই? এই এই সংজ্ঞাটার মধ্যে কাউরির প্রবলেম আছে না নেই? বলো। দেখো, একটা কথা প্রথমেই বলছি, হয়তো পরীক্ষার সময় মুখস্থ করতে তোমাদের হলো না, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম যে ইন্টারভিউ, যে আমার অভিজ্ঞতা, ইন্টারভিউতে এই 2017-তে যারা হয়তো নিয়োগ পেলো ফেব্রুয়ারি মাসে, তারা হয়তো চাকরিতে জয়েন করেছে, আমিও ছিলাম সেখানে, কিন্তু আমি তখন সেই সময়ে আমি আমার ট্রেনিং কমপ্লিট করতে পারিনি, হয়তো তার জন্য হয়তো সেখানে আমি পিছিয়ে গেলাম না, আমার সার্টিফিকেট সবকিছু হয়তো আমার কাছে আছে। তো আমার কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করেছিল ওনারা, হট করে মানে একদম যাওয়ার মুহূর্তে, মানে আমার ইন্টারভিউ হয়ে যাওয়ার মুহূর্তে একজন জিজ্ঞাসা করলেন, একটা স্যার, আচ্ছা বলুন বলুন তো, বর্নিং, লংফিল্ড, ওয়েল্ট এদের নাম শুনেছেন? আমি তখন বললাম যে স্যার হ্যাঁ নাম শুনেছি, কিন্তু ঠিকঠাক ভাবে পড়ে হয়ে ওটাও হয়নি। তো এরা এরা এনারা কিন্তু একজন পরিবেশ বিজ্ঞানী, মানে পরিবেশ মনোবৈজ্ঞানিক। আচ্ছা, ওনারা পরিবেশ সম্পর্কে একটা উক্তি দিয়েছিলেন, সেই উক্তিটা বলতে পারবে? এরকম মানে আমি তোমাদেরকে যে কথাটা বলছি তোমাদের সামনে, তো আমি তো সেটা ডিটেলস পড়ে যাইনি, আমি তো জাস্ট টেটের প্রিপারেশন নিয়ে গিয়েছি একদম পুরোপুরিভাবে পরীক্ষা দিতে যাওয়ার জন্য। তখন ওনাদেরকে বললাম যে স্যার হ্যাঁ আমি এটা পড়েছি, আমাদের বইয়ের সিলেবাসের মধ্যে আছে,
তো স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমি একটু দেখে আমি আবার সেটা নিজের মধ্যে একটু দেখে নেবো। তো এরকম কিন্তু সিচুয়েশনে কিন্তু আমাকে পড়তে হয়েছে। তো আমি তোমাদেরকে প্রত্যেকেই বলছি যাতে এই ক্লাসের মধ্যে থেকেই যাতে তোমাদের পুরোটা যাতে হয়ে যায়, মানে কি এখানেই তো আর সবকিছু হবে না, বাড়িতেও দেখতে হবে পিডিএফটা। তো তোমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্ট, মানে পয়েন্ট মনে না থাকুক, যাতে কিছু সংজ্ঞা যাতে মনে থাকে। কি বোঝাতে পারলাম টিনা? মানে আমি কিন্তু রিটেন পরীক্ষার কথা বলছি না। রিটেন পরীক্ষার জন্য আমি যথেষ্ট প্র্যাকটিস করাবো, প্রচুর পরিমাণে প্রশ্নের ধরন করাবো, হয়তো তোমরা পরীক্ষায় পড়ে নেবে, কিন্তু ইন্টারভিউতে কি করবে? নেক্সট, পরিবেশ বিজ্ঞানী বটকিন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বটকিন, এই জায়গাটা ভালোভাবে মনে রাখবে। পরিবেশ বিজ্ঞানী বটকিন ও কেলার, দিয়ে দিতেও পারে যে বটকিন ও কেলার কত সালে ইনভায়রনমেন্টাল সায়েন্সের পরিবেশ বিদ্যার ধারণাটা এনেছেন। তখন তোমরা বলবে 1995। কোথায়, কোন গ্রন্থে? ইনভায়রনমেন্টাল সায়েন্স গ্রন্থে। এটা মনে রাখবে। এনারা কি বলেন পরিবেশ সম্পর্কে, এনারা কি যুক্তি দেন? দেখো, বলবে যে জীব অর্থাৎ উদ্ভিদ বা প্রাণী তাদের জীবনচক্রের যে কোনো সময়ে, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী তাদের জীবনচক্রের সময়ের মধ্যে যে সমস্ত জৈব এবং অজৈব কারণগুলির দ্বারা প্রভাবিত হয়। একটু আগেই তুমি বললে কথাটা, যে জৈব এবং অজৈব দুটো প্রভাব সম্পূর্ণ না হলে হয়তো সে বেঁচে থাকবে, কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু নয়। এটাই কিন্তু আবার বটকিন এবং কেলার কিন্তু এই একটাই পয়েন্ট বারবার কিন্তু তুলে ধরছে, যে পরিবেশ হচ্ছে যে জীবনচক্রের সমস্ত জৈব ও অজৈব কারণগুলির দ্বারা প্রভাব, সেই কারণগুলির সমষ্টিকে বলছি পরিবেশ। তার মানে একটা কথা এখান থেকে জেনে যাও, যে পরিবেশ সম্পর্কে যদি তোমাদেরকে সংজ্ঞা বলতে বলে, তখন তোমরা একটা সংজ্ঞাই তোমরা মনে রাখবে, যে উদ্ভিদ বা প্রাণী জীবনচক্রের, অর্থাৎ তার বেঁচে থাকার জন্য যে সমস্ত জৈব এবং অজৈব কারণগুলির দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ সেই সমস্ত কারণগুলি থেকে সে বেঁচে থাকে, সেই কারণগুলির সমষ্টিকে বলছি আমরা পরিবেশ। বলো, ভুলবে কেউ? আজকের পর থেকে যদি কেউ জিজ্ঞাসা করে যে পরিবেশ কাকে বলে, হয়তো তোমাকে কোনো বৈজ্ঞানিকের নামের মতে সংজ্ঞা বলতে বলা হলো না, তোমাকে বললো ডাইরেক্ট বলো পরিবেশ কাকে বলে। এই সংজ্ঞাটা প্রত্যেকে মনে রাখতে পারবে না? পারবে না? পারবে? এইটুকুই বলবে, তোমাদের আর বেশি কিছু ধরবে না ওখানে, এইটুকুই তোমরা বলবে, ব্যাস। এবার এরপরেও যদি বলে, আর ওদের তো এতটা মনে নেই যে কোন মনোবৈজ্ঞানিক কি বলেছেন, হ্যাঁ হট করে ওদের মনে হতেও পারে যেটা আমি ধরবো, কিন্তু তোমরা তখন কি করবে, একটুকু বাড়িতে এই পিডিএফটা যখন তোমাদেরকে আমি দিয়ে দেবো, তখন তোমরা একটু পড়ে নেবে। ঠিক আছে, চলো নেক্সট। এবার আমরা পড়বো পরিবেশের শ্রেণীবিভাগ, অর্থাৎ পরিবেশকে আমরা কতগুলো ভাগে ভাগ করি সেটা আমরা পড়বো। পরিবেশের প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, এই প্রাকৃতিক পরিবেশকে আরো দু ভাগে ভাগ করা যায়, সেটা মনে রাখবে, অজৈব পরিবেশ এবং জৈব পরিবেশ। আর 2 নম্বর হচ্ছে মনুষ্য সৃষ্ট পরিবেশ। একটু আগেই আমরা পড়লাম, যে এইগুলো তোমাদেরকে একদম ডিটেলস পড়াবো, তাহলে তোমরা কিন্তু মনে রেখে দেবে। তাহলে প্রাকৃতিক পরিবেশের দুটো ভাগ, একটা কি কি, অজৈব পরিবেশ এবং জৈব পরিবেশ। আর 2 নম্বর হচ্ছে মনুষ্য সৃষ্ট পরিবেশ। এই মনুষ্য সৃষ্ট পরিবেশেও কিন্তু কটা ভাগ? 4টি ভাগ। কি কি? সোশ্যাল এনভায়রনমেন্ট, কালচারাল এনভায়রনমেন্ট, ইকোনমিক এনভায়রনমেন্ট এবং সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট। সোশ্যাল এনভায়রনমেন্ট মানে কি বলতো? সামাজিক, কি, সামাজিক পরিবেশ, তাই তো? কালচারাল মানে বলো কি? কালচার মানে হচ্ছে সাংস্কৃতিক, সাংস্কৃতিক পরিবেশ। ইকোনমিক্যাল মানে আমরা জানি অর্থনৈতিক
অর্থনৈতিক পরিবেশ। আর সাইকোলজিক্যাল মানে বলো কি? মনোবৈজ্ঞানিক পরিবেশ। মনোবৈজ্ঞানিক পরিবেশটা আমরা একটু আগেই একটু পড়লাম যে বিভিন্ন মনোবিদ যখন পরিবেশ সম্পর্কে কোনো সংজ্ঞা দিয়ে থাকেন তখন সেটাকে আমরা বলছি মনোবৈজ্ঞানিক পরিবেশ। আর অর্থনৈতিক পরিবেশ মানে হচ্ছে পরিবেশগুলোর মধ্যে কোনো কিছু সম্পর্কে আলোচনা করা হয়, কোনো অর্থনৈতিক প্রজেক্ট, অর্থাৎ পরিবেশটাকে গঠন করার জন্য কি কি চাই, কি কি দরকার, কি কি প্রয়োজন, সেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। সাংস্কৃতিক পরিবেশ মানে হচ্ছে কি, কোনগুলো আমাদের যেটা দৈনন্দিন জীবনে অত্যাধিক প্রয়োজন বলতে গেলে, যেটা না হলে আমাদের কিন্তু কি পড়াশোনাটা কিংবা আমাদের নিজস্ব যে একটা চিন্তা ভাবনা, ছবি আঁকা, গান বাজনা, প্রত্যেকটা জিনিসই কিন্তু সাংস্কৃতিক পরিবেশ। আর সামাজিক পরিবেশ মনে হচ্ছে আমাদের চারপাশের মধ্যে যেগুলো হয়তো সচরাচর দেখতে পাই, অর্থাৎ আমাদের পরিবারের বাবা মা, শিক্ষক মহাশয়, আরো আরো পারিপার্শ্বিক প্রত্যেকগুলোকে নিয়ে হচ্ছে সামাজিক পরিবেশ। আমরা পড়বো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমরা পড়বো। আর প্রাকৃতিক পরিবেশের মধ্যে দুটো ভাগ, যেটা আমরা বললাম, অজৈব পরিবেশ এবং জৈব পরিবেশ। এই দুটো মনে রাখবে, পরীক্ষার সময় কিন্তু পড়তে পারে যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে কোন বিভাগগুলো অন্তর্গত নয়। তা তোমাদের এখানে অপশন দিয়ে দিল এ অজৈব পরিবেশ, তার সাথে দিয়ে দিল সাংস্কৃতিক পরিবেশ, আবার দিয়ে দিল সাংস্কৃতিক পরিবেশ কালচার, তারপরে দিয়ে দিল তোমাদের এখানে সাইকোলজিক্যাল পরিবেশ মানে মনোবৈজ্ঞানিক পরিবেশ। তারপর তোমার মানে কনফিউজ করে দিল। তো তোমরা তখন কি করবে বলো? প্রাকৃতিক পরিবেশের মধ্যে কোন ভাগ দুটি অন্তর্গত নয়। তার মানে তোমরা যেখানে যেখানে দেখবে অজৈব জৈব দেখতে পাবে যে যে পয়েন্টটাতে, সেগুলো তো হবেই না। আর যেগুলা একটা বাড়তি দেখবে যে সাংস্কৃতিক, সামাজিক, তারপর মনোবৈজ্ঞানিক, এটাই হবে সঠিক উত্তর। প্রশ্নটা কেমন ভাবে পরীক্ষায় পড়বে বুঝতে পারলে, হ্যাঁ কি না? প্রশ্নটা বললাম যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে নিচের দেওয়া কোন দুটি বিভাগ অন্তর্গত নয়। আবার বলছি, প্রাকৃতিক পরিবেশের মধ্যে নিচে দেওয়া কোন দুটি বিভাগ, দুটি বিভাগ মানে দুটোই নাম দেবে, হয়তো সেখানে জৈব অজৈব মিশিয়ে দিল, না হলে জৈবর সাথে সামাজিক পরিবেশ দিয়ে দিল, অন্তর্গত নয়। তাহলে তোমরা কোন অ্যান্সারটা করে আসবে? বলো তোমরা তাহলে কোন অ্যান্সারটা করবে? তাহলে যেটা, হ্যাঁ কারেক্ট, জৈব অজৈব যে যে পয়েন্টগুলোতে দেওয়া আছে, হয়তো কোনো কোনো পয়েন্টে দেওয়া আছে অজৈব, আবার কোনো কোনো পয়েন্টে দেওয়া আছে জৈব, আবার কোনো কোনো পয়েন্টে ধরো কোনো কিছুই দেওয়া নেই। তাহলে জৈব অজৈব যে যে পয়েন্টে থাকবে সেই সব পয়েন্টগুলোকে বাদ দিয়ে যে যে পয়েন্টগুলো হয়তো তোমাদের দেওয়া থাকবে, এই যে নিচে একটু আগেই পড়লাম যে সোশ্যাল এনভায়রনমেন্ট, কালচার এনভায়রনমেন্ট, ইকোনমিক এনভায়রনমেন্ট, সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট, এইগুলো যে কোনো দুটো দেওয়া থাকলে সেটা হচ্ছে উত্তর। প্রশ্ন কিন্তু ডিপ থেকে প্রশ্ন হবে। তাহলে আমরা যদি টোটাল কনসেপ্ট যদি, হ্যাঁ কি বলছো বলো? হ্যাঁ বলো। না না, এই যে বললো না একটা প্রশ্ন দুটি বলেছে যে উপরে, প্রশ্নে কি বললাম? প্রশ্নে আমি কি বললাম যে উপরের পরিবেশের মধ্যে কোন দুটি প্রাকৃতিক পরিবেশের অন্তর্গত নয়, দুটি বলেছে কিন্তু অপশন দেয় তো দুটি দেবে, তার মধ্যে মিক্সড করে দেবে। এবার কোন মিক্সটা করে দেবে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তুমি যদি নাও জানো তাহলে তুমি অ্যান্সারটা পারবে কি করে? কি কথাটা বোঝাতে পারলাম? চলো এবার আমরা পড়ব সামাজিক পরিবেশের মধ্যে কি কি নিয়ম কানুন আচার অনুষ্ঠান আছে, সেগুলো আমরা পড়ব। সামাজিক পরিবেশ, অর্থাৎ এই সামাজিক নামটা শুনে আমাদের কি মনে হচ্ছে বলতো? একটু আগেই বললাম তোমাদেরকে, এরকম একটা উদাহরণ দিলাম পড়ানোর আগে। অর্থাৎ কি বললাম যে আমাদের চারপাশে যেসব মানুষজন রয়েছে, তাহলে মানুষজন থাকলে তো হবে না, তাদের বেঁচে থাকার যে রসদ, তাদের বেঁচে থাকার যে একটা পরিবেশ দরকার, অর্থাৎ সেই পরিবেশটাকে আমরা বলছি সামাজিক পরিবেশ।
তাই সেই সামাজিক পরিবেশের উপাদানগুলো পরীক্ষায় দিতে পারে। সামাজিক পরিবেশের উপাদানগুলোর নাম কি কি? একদম আজ থেকে মনে করে নাও, একদম পরিবার, কমিউনিটি, শিক্ষা প্রতিষ্ঠান, তিনটে মনে রেখে দেবে। সামাজিক পরিবেশের উপাদানগুলি কি কি? কি বললাম? পরিবার, কমিউনিটি, শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে সামাজিক পরিবেশ কাকে বলবো? যে আমাদের চারপাশে যেসব মানুষ রয়েছে তাদের নিয়ে গঠিত পরিবেশকে আমরা বলি সামাজিক পরিবেশ, অর্থাৎ সমাজবদ্ধ জীব। মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব। মানুষ তার চারপাশে নিয়ে গঠিত পরিবেশকেই সামাজিক পরিবেশ বলে। তার মধ্যে কি কি থাকবে? পরিবার থাকবে, কমিউনিটি থাকবে, শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, এছাড়াও কি কি থাকবে? নিয়ম কানুন থাকবে। আমাদের সমাজের মধ্যে যে যে নিয়ম কানুনগুলো দরকার আমাদের বেঁচে থাকার জন্য, আচার অনুষ্ঠান থাকবে, যে কি করতে হবে কি করতে হয় না, মূল্যবোধ থাকবে, রাজনীতি, অর্থনীতি, এগুলো তো আছেই বলতে গেলে। এগুলোকেও কিন্তু আমরা কি বলি? সামাজিক পরিবেশের মধ্যে কিন্তু অন্তর্গত কিন্তু ধরে রাখি। তাহলে মনে থাকবে যে সামাজিক পরিবেশের উপাদানগুলো কি কি? পরিবার, কমিউনিটি, নিয়ম কানুন, আচার অনুষ্ঠান, মূল্যবোধ, রাজনীতি, অর্থনীতি। ওকে, নেক্সটে যাচ্ছি। এটুকুর মধ্যে আশা করি যদি কারোর প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো। কারোর প্রশ্ন আছে এর মধ্যে? ওকে, শিশুর জীবনে সামাজিক পরিবেশের ভূমিকা। এই যে একটা শিশু পরিবেশের মধ্যে বড় হয়ে উঠছে, তাদেরও কিন্তু একটা ভূমিকা আছে। আর ভূমিকা যদি না থাকে, একজন শিশু কিন্তু কখনোই ভবিষ্যতে তার কর্মজীবনের পন্থার পক্ষে কিন্তু উপযোগী কিন্তু কখনোই হতে পারবে না। এটা কিন্তু 100%। তাকে কিন্তু কি কি বিকাশ পরিবেশের প্রয়োজন দেখে নাও। পয়েন্টগুলো দেখো আমি এখানে দিয়ে দিয়েছি। দৈহিক বিকাশ। দৈহিক বিকাশের মধ্যে একটা আগেই বললাম যে সামাজিক পরিবেশ একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে সামাজিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান কি? পরিবার। এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিল যে সামাজিক পরিবেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ড্যাশ। তো ড্যাশের মধ্যে নিশ্চয়ই এ, বি, সি, ডি থাকবে। পরিবার, তারপর দেওয়া থাকলো প্রাকৃতিক সম্পদ, মনুষ্য সৃষ্ট সম্পদ, সামাজিক সম্পদ। তাহলে কি করবে অ্যান্সার? পরিবার। ওকে, মানসিক বিকাশ। মানসিক বিকাশ মানে কি? এই যে আমরা বড় হয়ে উঠছি, আমরা বিভিন্ন মানুষজনের সাথে কথা বলছি, কাকে কি ধরনের কথা বলতে হয়, অর্থাৎ একটা পরিবেশ শেখানোর যে একটা ভাবভঙ্গি, অর্থাৎ সে শিখবে কোথা থেকে? দেখো এখানে বলে দিয়েছে যে জীবনের শুরু থেকেই প্রথমে পরিবার। তাহলে একটা শিশুর প্রথমেই শিক্ষা লাভ হয় পরিবার থেকে, তারপর পর্যায়ক্রমে মানে ধাপে ধাপে কোথায় যায় সে? বিদ্যালয়ে। বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের সান্নিধ্যে এসে যখন আস্তে আস্তে কি হয়ে উঠবে? সামাজিক পরিবেশে শিশুর যখন মানসিক বিকাশটা যখন কি হয়ে উঠবে? পরিপূর্ণ হয়ে উঠবে। তাহলে অর্থাৎ তোমরা এখানে একটা জিনিস মনে রাখবে যে শিশুর প্রথম সামাজিক পরিবেশের মধ্যে প্রথম ধাপ যেটা মানসিক বিকাশ শুরু হয়ে থাকে সেটা হচ্ছে পরিবার। পরিবারের মধ্যে তার প্রধান হচ্ছে বাবা এবং মা, এবং বিদ্যালয়ের মধ্যে প্রধানকে শিক্ষক এবং শিক্ষিকা। এই সামাজিক পরিবেশ শিশুর মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ একটা শিশু যদি তার বাবা মা যদি ঠিকঠাক মতো ভাবে তার নৈতিকতা গুণগুলি না শিখিয়ে যদি বিদ্যালয়ে না পাঠায়, তাহলে শিক্ষক মহাশয় কিন্তু যেটা শেখাবেন তার পাঠ্য বিষয়ের মধ্যে সেটাও কিন্তু একটা অপর্যাপ্ত পরিমাণে কিন্তু শিক্ষা থেকে যাবে। তো এইগুলো যদি না হয়, সে কিন্তু মানসিক বিকাশের দিক থেকেও কিন্তু বাধা প্রাপ্ত হবে। নেক্সট, ভাষার বিকাশ। ভাষার বিকাশ একটা গুরুত্বপূর্ণ একটা মাধ্যম পরিবেশের মধ্যে। শিশু যে সমাজে জন্মায়, অর্থাৎ শিশু যে সমাজেই জন্মায় না কেন, সেটা শিক্ষিত ফ্যামিলি হতে পারে, সেটা হয়তো অশিক্ষিত পরিবার হতে পারে, সেটা তো কোনো কিছু বলে দেয়নি নির্দিষ্টভাবে। সেই সমাজের প্রচলিত ভাষা, অর্থাৎ যেমন তার পরিবারের ভাষা, সেই কথা বলতে শেখে ও মনের ভাব প্রকাশ করে। এইভাবে সমাজের দ্বারা শিশুর ভাষার বিকাশ হয়।
অর্থাৎ একটা উদাহরণ তোমাদেরকে দিয়ে রাখি, তোমরা বলো যে একজন শিশু পশ্চিমবঙ্গে প্রথম থেকেই বড় হয়ে উঠতে লাগলো, তো সে প্রথম কোন ভাষার স্বাবলম্বী হবে? মাতৃভাষা না হিন্দি ভাষা না সেই রাজ্যের ভাষা, কোনটা? মাতৃভাষা। কেন মাতৃভাষাটা? তাদের বাবা মা তো হিন্দি ভাষাও তো জানে, কারণ তো তারাও, আমি কি বললাম যে শিক্ষিত পরিবার হতে পারে, অশিক্ষিত ফ্যামিলি হতে পারে, তো তাকে মাতৃভাষাটা কেন শেখানো হয় তার পরিবারের প্রথমেই পশ্চিমবঙ্গে? একদম। হ্যাঁ, প্রথম একটাই জিনিস এখানে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে শিশু যেই পরিবেশে মানুষ হোক না কেন তার মাকে কিন্তু প্রথমেই তার বন্ধু হিসাবে কিন্তু মনে করে। অর্থাৎ আমি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হই, আমার পাঠ্য বিষয়, আমার পাঠ্যপুস্তক, আমার কথা বলার ভাষা, আমার কথা বলার ভাবভঙ্গি সবকিছু কোন ভাষায় হবে? হিন্দি না বাংলা? বাংলা ভাষা হবে। অর্থাৎ বাংলা ভাষাতেই তো আমি পড়াশোনা করব এই পশ্চিমবঙ্গে। আবার যদি মারাঠি বা গুজরাটি ধরনের কোনো শিশু যদি পশ্চিমবঙ্গে যদি বসবাসী হয়, তাহলে সে কোন ভাষায় কথা বলবে? হ্যাঁ, কারেক্ট। তখন তার মা যে ভাষায় তাকে শেখাবে, এই যে আমাদেরকে প্রথমে হয়তো অ আ হ্রস্বই দীর্ঘই প্রথমে স্বরবর্ণের সাথে পরিচয় করানো হয়, তারপর আমাদেরকে কি করা হয়? ভাষা শেখানো হয়। তাই ওদের প্রথমে গুজরাটি স্বরবর্ণ, গুজরাটি ব্যঞ্জনবর্ণ, মারাঠি স্বরবর্ণ, মারাঠি ব্যঞ্জনবর্ণ, এগুলো প্রথমে শেখাবে। এবার সেটার ক্ষেত্রে কিছুটা হয়তো নেতিবাচকও দিক থাকে। হয়তো কোনো বাবা মা কোনো কর্মসূত্রে হয়তো মহারাষ্ট্রে কিংবা আদার্স কোনো রাজ্যে হয়তো তার কর্মজীবন হয়তো প্রবেশের পক্ষে কিন্তু অঙ্গীকার, তখন তাকে কি ভাষা শেখাবে বলো? তখন তাকে সেই রাজ্যে সেই ভাষার মাধ্যমে তাকে কি করে রপ্ত করে তুলবে? আমরা দেখি না যে হয়তো এমন এমন হয়তো আমাদের মধ্যেই থাকে, হয়তো সেনাবাহিনীর দিক থেকে হয়তো তারা বিভিন্ন রাজ্যে হয়তো বিভিন্ন চাকরির জন্য কর্মরত, তাদের তো ফ্যামিলি নিয়ে চলে যায় সেই জায়গায়, তাহলে সেখানকার শিশু দেখবে সেই রাজ্যের যা ভাষা সেই ভাষাটাই কিন্তু তার মধ্যে মানে আত্মস্থ। আবার দেখা যায় যে বাংলাতে সে যখন ফিরে আসছে তার কর্মজীবনটা শুরু করার পর দেখবে বাংলা ভাষা বলতে অনেক কঠিন লাগে। দেখবে এগুলো দেখবে আলোচনা হয়, না ও বাংলা ভাষাটা ঠিকঠাক জানে না, ও এখন হয়তো ইংরেজিটা খুব ভালোভাবে বলতে পারবে, সংস্কৃতটাও ভালো বলতে পারবে, কিন্তু বাংলাটাকে শেখানোর জন্য একজন টিচার কিংবা একজন গাইড চাই। তার কাছে কিন্তু নিজের মাতৃভাষাটাও কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। তা এটাই কিন্তু কি একটা ভাষার বিকাশের কিন্তু উদাহরণ। নেক্সট। দেখো একটা কথা, এই জায়গাটা অনেকেই অনেক রকম কথা বলে, সে তো মেদিনীপুরের ভাষা, তারপর ধরো কথা মনে বলছি কোচবিহারের ভাষা, জলপাইগুড়ি ভাষা, দার্জিলিং ভাষা, এই ভাষা তো নিশ্চয়ই মাতৃর মধ্যে তো নিশ্চয়ই সংযুক্ত আছে না নেই? কি না? হ্যাঁ, তো মাতৃভাষার মধ্যে যখনই সংযুক্ত থাকবে তখন সেটাকে কিন্তু আমরা মাতৃভাষাটাই ধরে নিই। হয়তো ভাষার মধ্যে তার তারতম্য থাকতেই পারলো, কথা বলার মধ্যে হয়তো বিভিন্ন রকম রূপ দেখা যায়, ঠিক আছে, তখন সেটা কিন্তু অতটা ভাবে কিন্তু আমরা ওটা মনে করি না, ভাবি না ওটা। ওকে। প্রাক্ষবিক বিকাশ। প্রাক্ষবিক বিকাশ মানে কি বল, আচ্ছা এইটা বললাম না, নৈতিক বিকাশ। নৈতিক বিকাশ মানে কি? সামাজিক সংস্থা ও সামাজিক অনুষ্ঠান শিশুর নৈতিক বিকাশে সহায়তা করে। অর্থাৎ একটা শিশুকে তুমি যেমন পরিবেশে যেমন ভাবে আচার কানুন নিয়ম কানুন শেখাবে, যেটা কাকা কাকিমা মানে সম্পর্ক বলতে বোঝায়, অর্থাৎ নিজের যে একটা নীতিগত পার্থক্য দেখা যায়, সেটা সামাজিক সংস্থা হতে পারে, অর্থাৎ বিদ্যালয়, কোনো প্রতিষ্ঠান, সেটা সামাজিক অনুষ্ঠান হতে পারে,
শিশুর এই বিকাশে কিন্তু নৈতিক বিকাশটা কিন্তু কি করে সহায়তা করে। নেক্সট, প্রাক্ষবিক বিকাশ।